আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত চেষ্টা করছে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে, সেই অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য। এবং ২য় দফায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে, সেটি দীর্ঘায়িত করেছে। ৫ই আগস্টের পরে প্রথমত সাধারণত ৬০ দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। এবং এই ক্ষমতা শেষ হওয়ার পরে আবারও কিন্তু ২য় দফায় এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানো হয়। এর কারণ মূলত বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি চলমান রয়েছে বা চলমান ছিল, সেটি রাজনৈতিক পাড়ায় হোক, সামাজিক পাড়ায় হোক কিংবা দেশের জনসাধারণের সুবিধার্থে হোক, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। যেহেতু দেশে প্রশাসনিকভাবে পুলিশ অনেকটাই কোণঠাসা হয়েছিল এবং পুলিশ কর্মক্ষেত্রে ফিরতে অনেকটাই ভীতিগ্রস্ত ছিল। সেই হিসাবে সেনাবাহিনী অনেকটাই সেনা শাসনে না গিয়েও দেশ পরিচালনা করার মধ্যে ছিল। তবে বর্তমানে সেনাবাহিনীকে নিয়ে সাধারণত বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু নানা ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে। সম্প্রতি কলকাতার একটি সুনামধন্য এবং বেশ পুরাতন একটি সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় সেনাবাহিনীর সেনা সদরে সেনা অভ্যুত্থান হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সাধারণত এই প্রতিবেদনটি প্রকাশ করার পর বাংলাদেশের গণমাধ্যম থেকে বেশ কিছু প্রতিবাদমূলক প্রতিবেদন কিন্তু আমরা দেখতে পাই। সেখানে স্পষ্টত যে দাবিগুলো করা হয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে বিভক্তি, জেনারেল ওয়াকারুজ্জামান যিনি বর্তমানে সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন, উনার নিরপেক্ষতা বা মধ্যপন্থা অবলম্বন এবং ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ঐক্যমত হয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নাম সেই সংবাদ মাধ্যম প্রকাশ করে এবং তাদের মধ্যে অন্য আরেকজন সেনা কর্মকর্তা ডিজিএফআই এর মাধ্যমে সেনাবাহিনীকে আলাদা করার চেষ্টা করছেন বা পরিকল্পনা করছেন। এরকম প্রতিবেদন যখন বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার চোখে আসে, তখন এই বিষয়টি বাংলাদেশের গণমাধ্যম দিয়ে কিন্তু গুজব এবং বিভ্রান্তিকর হিসাবে প্রচার করা হয়। এবং আমরাও এই বিষয় নিয়ে সাধারণত কথাবার্তা বলা বা বিচার বিশ্লেষণ করা বন্ধ রাখি। কারণ এটি কিন্তু সাধারণ কোনো বিষয় নয় যে চাইলেই আমরা ইচ্ছেমতো কোনো প্রকার সূত্র ছাড়া ইচ্ছেমতো বিশ্লেষণ করে দিব। আমরা সাধারণত ইচ্ছামতো বিশ্লেষণ করতে পারি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট অথবা আমাদের নিজেদের কাছে আসা কোনো রাজনৈতিক তথ্য চাইলে ইচ্ছামতো ব্যাখ্যা করতে পারি। কিন্তু যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ একটি জায়গা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সবাই শ্রদ্ধা করে, কারণ দেশ নিয়ন্ত্রণে, দেশ পরিচালনায় বা দেশকে বহিঃশত্রু থেকে মোকাবেলা এবং রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো বিষয়ে কথা বলতে গেলে আমাদের প্রকৃতপক্ষে ২ থেকে ৩ বার চিন্তা করতে হয়। তবে আনন্দবাজারের খবরটি যখন নজরে আসলো, তখন কিছুটা হতাশ হলাম এবং যতটুকু তথ্য সংগ্রহ করার চেষ্টা করলাম, তাতে মনে হলো যে প্রকৃতপক্ষে আনন্দবাজার গুজব ছড়াচ্ছে এবং বিষয়টি অনেকটাই আমি ব্যক্তিগতভাবে ইগনোর করি। কিন্তু এর পরবর্তীতে ভারতীয় আরেকটি গণমাধ্যম এবং যেটি নয়াদিল্লি থেকে পরিচালিত হয় এবং এই গণমাধ্যম ভারতের অনেকটাই জনপ্রিয় এবং জাতীয় গণমাধ্যমের তালিকায় পড়ে থাকে। সেটি হচ্ছে দ্য ইকোনমিক্স টাইমস এবং সেই গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা অভ্যুত্থান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরীকে সাধারণত ক্ষমতাচ্যুত করা বা উনাকে উনার পদ থেকে নামিয়ে দেয়ার একটি ষড়যন্ত্র চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে, এরকম শিরোনাম দিয়ে তারা কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করে এবং রীতিমতো এই প্রতিবেদনটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অ্যাক্টিভিস্টরা বিভিন্নভাবে আলোচনা করছেন এবং আন্তর্জাতিক মহলেও কিন্তু এটি বেশ সাড়া জুগিয়েছে। তবে বাংলাদেশের মানুষদের মধ্যে প্রকৃতপক্ষে এই যে
প্রতিবেদন, এই প্রতিবেদনটি নিয়ে সাধারণত যে প্রশ্নটি উঠছে সেটি হচ্ছে, প্রকৃতপক্ষে কি সেনাবাহিনী প্রধান মধ্যপন্থা অবলম্বন করছিলেন কিনা বিগত দিনগুলোতে? এবং দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আসলে কোনো ধরনের বিভক্তি হচ্ছে কি না? অথবা সেনাবাহিনী কি কোনো ধরনের কুয়ের মাধ্যমে বা তাদের মধ্যে সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার কোনো পরিবর্তন হতে চলেছে কিনা? দেখুন, প্রথমত আমি বলি, ৫ই আগস্টের পরে সেনাবাহিনী যে পদক্ষেপগুলো নিয়েছে দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে স্থিতিশীল করার জন্য, আমি ১ম এ ব্যাখ্যা করলাম। যদি সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার কোনো ইচ্ছা থাকতো, তাহলে সেনাবাহিনী সেই সময়ই কিন্তু দেশের সকল আইন যা রয়েছে তার সীমা লঙ্ঘন করে তাদের হাতে ক্ষমতা নিয়ে নিত। সেই হিসাবে ওয়াকারুজ্জামান যিনি রয়েছেন, ওয়াকারুজ্জামান নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এবং ইকোনমিক্স টাইমস যে প্রতিবেদনে বলেছে যে ওয়াকারুজ্জামান এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, এটি আমি প্রকৃতপক্ষে সমর্থন করি। তারা সেই প্রতিবেদনে বলেছে যে সেনাবাহিনীর মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন যিনি সাধারণত ভারতের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সংস্থা যেটি রয়েছে, সেই গোয়েন্দা সংস্থার সঙ্গে মিটিং করেছেন এবং তারা মিলে সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছেন এবং ইসলামপন্থী একটি চরম পর্যায়ে নিয়ে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন। এবং ভারতের এই ইন্টেলিজেন্ট সংস্থা এবং তাদের প্রতিনিধি দলের সাথে যেই সেনাপ্রধানের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি উনার নাম নিচ্ছি না। তবে বলছি যে, যে বৈঠক তারা সংগঠিত করেছেন, সেই বৈঠকের পরে এমনটাই সাধারণত প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশকে পাকিস্তান সময়ে যেরকম ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেইরকমভাবে পরিণত করার একটি পরিকল্পনা করছে। এবং দ্বিতীয়ত প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে, সেনাবাহিনীর অভ্যন্তরে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে বা সেনাবাহিনীর মধ্যে সাধারণত উত্তেজনা বিরাজ করছে এবং তাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হচ্ছে। দেখুন, এই সকল প্রশ্ন এবং এই যে আলোচনাগুলো উঠে আসছে, এর একটি সুষ্ঠু বিষয় হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বিশ্ব পরিমণ্ডলে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বেশ সুনাম রয়েছে বা বাংলাদেশ সেনাবাহিনীর বেশ সুনাম রয়েছে। সেই হিসাবে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের কোনো তৎপরতা, বিভেদ বা সেনাবাহিনী কোনোভাবেই, যতই ইসলামপন্থী বা চরমপন্থী হোক না কেন, সেনাবাহিনী কোনোভাবেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আন্তর্জাতিক পর্যায়ে তাদের যে রেপুটেশন বা সম্মান রয়েছে, সেই সম্মান কোনোভাবে ক্ষুণ্ণ করবে না। এবং এই যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই বিষয়টিও কিন্তু কোনোভাবে সম্ভব হবে না। কারণ সেনাবাহিনী এখানে তাদের বিভক্তির মাধ্যমে যদি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টিও করে, তাহলে বাংলাদেশের আপামর জনগণ তাদেরকে প্রতিহত করার ক্ষমতা রাখে। যদিও এটি বিশ্লেষণ সাপেক্ষে আমার বলা একটি কথা, কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এখন সেনা অভ্যুত্থানের যে বিষয়টি রয়েছে, সেটি আসলে বাংলাদেশের পক্ষে সম্ভব তখন হতো যদি প্রথম অবস্থায় সেনাবাহিনী এই বিষয়টি করে নিত। যেহেতু সেনাবাহিনী বর্তমানে এখন পর্যন্ত এই ধরনের কোনো কিছু ঘটায়নি, সুতরাং অদূর ভবিষ্যতেও কিন্তু সেনাবাহিনী এই ধরনের কোনো কিছু ঘটাবে না। কারণ এর পিছনে রয়েছে আন্তর্জাতিক স্যাংশন এবং এই যে জাতিসংঘ মিশন যেগুলো রয়েছে, সেগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর যে রেপুটেশন বা সম্মান রয়েছে, সেগুলো ক্ষুণ্ণ হয়ে যাবে। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এ ধরনের কার্যকলাপ করার পরে সাধারণত যদি কোনো সময় ক্ষমতার পথ পরিবর্তন হয় এবং সেনাবাহিনীর এই অভ্যুত্থান পরবর্তী তাদের শাসনকাল শেষে যদি আবার কোনো গণতান্ত্রিক আ প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নির্বাচন হয় এবং জাতীয় সরকার আসে, তাহলে যারা এই কুয়ের সাথে জড়িত ছিল তাদের কিন্তু সর্বোচ্চ যে সাজা রয়েছে, সেই সাজায় তাদেরকে আওতাভুক্ত করা হবে। সুতরাং ভারতীয় গণমাধ্যমের এইসব আ প্রতিবেদন, আমি বলব যে এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রোপাগান্ডা অথবা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার একটি পায়তারা।